আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই লেকচারে স্বাগতম। আজকে আমরা সেকেন্ড পেপারের একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটি হচ্ছে চ্যাপ্টার 6 অর্থাৎ কনিক্স। অর্থাৎ তোমাদের টোটাল ইন্টারমিডিয়েটে 3টা জ্যামিতিক চ্যাপ্টার আছে। এর মধ্যে ফার্স্ট পেপার হচ্ছে সরলরেখা এবং বৃত্ত, আর সেকেন্ড পেপার হচ্ছে কনিক্স। সো সরল ওই যে তোমরা যখন আমি বৃত্ত পড়িয়ে আসছি, বৃত্তের মধ্যে দেখবা যে তোমাদের চিত্র দিয়ে ম্যাথগুলোকে অনেক সহজ হয়ে যায়। ঠিক সেমভাবে কনিক্সের যদি আমরা চিত্রগুলো বা কনসেপ্টগুলো ঠিকভাবে বুঝতে পারি, দেখবে ম্যাথগুলো অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা কনিক্সের ম্যাথগুলো করার আগে কনিক্সের কিছু থিওরি কনসেপ্ট কি আগে জেনে নেব, তাহলে আমাদের জন্য কি জীবনটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। খেয়াল করো, কনিক্স জিনিসটা আসলে কি? আমরা তো এই জিনিসটা সবাই চিনি, রাইট? এটা হচ্ছে একটা কোন আইসক্রিম, তাই না? তাহলে এইটাকে বলা হয় একটা রাইট সার্কুলার কোণ, রাইট সার্কুলার কোণ। ঠিক আছে, কিন্তু যদি তুমি দুইটা কোণ আইসক্রিমকে পাশাপাশি হচ্ছে উল্টায় রাখো, তাহলে আমরা এই ধরনের কি পাবো? একটা শেপ পাবো, অর্থাৎ উপরেও একটা কোণ, নিচেও কি একটা কোণ। সো এই ধরনের শেপগুলোকে বলা হয় আসলে ডাবল রাইট সার্কুলার কোণ, ডাবল রাইট সার্কুলার কোণ। এখন এই যে ডাবল রাইট সার্কুলার কোণ, এই শেপটার সাথে তুমি যদি একটা প্লেট বা একটা হচ্ছে ছুরি নাও, এবং ছুরি নিয়ে এটার বিভিন্ন অংশ যদি কাটো, বিভিন্ন অংশ কাটার জন্য বিভিন্ন শর্ত লাগবে যে আসলে তুমি কীভাবে কাটতেছো। সো ওই কাটার উপর বেসিস করে আমরা বিভিন্ন শেপ পাই, যে শেপগুলো হচ্ছে আমাদের কি টোটাল 4টা শেপে বিভক্ত। এর মধ্যে একটা হচ্ছে বৃত্ত, একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, আর একটা কি অধিবৃত্ত। আরেকটা শেপ আছে, সেটা হচ্ছে একজোড়া সরলরেখা, সেটা আমাদের কি কোনো কাজে লাগবে না, কারণ আমাদের সিলেবাস এটা নাই। ঠিক আছে, এর মধ্যে বৃত্ত আমরা ফার্স্ট পেপারে শিখে আসছি, তাই না? আর বাকি যে 3টা পার্ট, পরাবৃত্ত, উপবৃত্ত এবং কি অধিবৃত্ত, এই 3টা পার্ট হচ্ছে আমরা এই চ্যাপ্টারে শিখব। তাহলে আমরা কি বললাম, যে একটা ডাবল রাইট সার্কুলার কোণকে বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন প্লেটে কাটলে আমরা যে শেপগুলো পাই, সেই শেপগুলোই কি এক একটা কনিক্সের শেপ। ঠিক আছে, এখন শেপগুলো কীরকম একটু খেয়াল করে দেখো। খেয়াল করে এখানে প্রথম যে ডাবল রাইট সার্কুলার কোণ, আমরা যদি একদম ভূমির সমান্তরাল করে একটা কি আমরা একটা প্লেট দিয়ে কর্তন করে ফেলি, তাহলে আমরা এইখানে যে শেপটা পাবো এটা হবে একটা বৃত্ত বা সার্কেল, রাইট? দেন আমরা যদি এই প্লেটটাকে একটু কাত করে কর্তন করি, তাহলে কিন্তু সার্কেল পাওয়া যাবে না, একটা চ্যাপ্টা জিনিস পাওয়া যাবে, তাই না? এই যে আমরা যদি একটু কর্তনটা মানে হচ্ছে যে কর্তনটা করতেছি, এটা যদি একদম সমান্তরাল না করে একটু অ্যাঙ্গেল করে করি, তাহলে আমরা এই ধরনের কী পাবো? একটা শেপ পাবো, যাকে আমরা বলতেছি উপবৃত্ত বা ইলিপস। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে যদি খেয়াল করে দেখো, এই যে এখানে যে পার্শ্বতলগুলো আছে না, পার্শ্বতল, এই পার্শ্বতলের সমান্তরাল, পার্শ্বতলের এই খেয়াল করে এই যে পার্শ্বতল, এটা সমান্তরাল করে যদি আমি একটা কাট করে দেই, তাহলে এখানে কিন্তু বাইরের অংশ কি একটু খুলে যাবে না, মানে বাইরের অংশটা কি একটু এখানে ওপেন একটা অংশ থাকবে, রাইট? সো এখানে যে ওপেন অংশটা থাকবে, এই ধরনের শেপটাকে আমরা বলতেছি কি পরাবৃত্ত। ঠিক আছে, আর যদি আমরা একদম ডাবল রাইট সার্কুলার কোণের একদম বরাবর যদি একটা প্লেট করে কাটি, তাহলে আমরা দুইটা কি পাচ্ছি? আমরা দুইটা হচ্ছে শেপ পাচ্ছি যারা কি এখানে ওপেন, রাইট? সো এটাকে বলা হয় কি একটা অধিবৃত্ত বা হাইপারবোলা। এখন কথা হচ্ছে এই পরাবৃত্ত আর অধিবৃত্ত, তোমাদের মনে হইতে পারে যে পরাবৃত্তের একটা, অধিবৃত্তের দুইটা শেপের কি সমান, রাইট? বাট ব্যাপারটা এরকম না। এখানে পরাবৃত্তটা হচ্ছে একটু চ্যাপ্টা হয়, আর অধিবৃত্তটা একটু কি হয় পাশ হয়। ঠিক আছে, এটা আমরা যখন ইন্ডিভিজুয়াল শিখব তখন আমাদের কি কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। বাট জাস্ট এখান থেকে আমাদের বেসিক তেমন কিছু জানার নাই, আমাদের শুধু জানা দরকার যে শেপগুলো আসলে কীভাবে আসতেছে, কোন অ্যাঙ্গেলে কাটলে আমরা কোন ধরনের শেপ পাই, শুধু এখান থেকে কি আমাদের এই বিষয়টা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমাদের কনিক্সের এটা ছিল একটা নর্মাল কনসেপ্ট। এবার খেয়াল করে দেখো, এই জিনিসটা আবার এখানে দেওয়া আছে যে তুমি কিভাবে কাটলে কোন কি মানে কোন শেপগুলো পাচ্ছ, রাইট? এইবার এই জিনিসটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য হচ্ছে আমরা এই ফিগারটা নিয়ে আসছি। কারণ এই ফিগারটা কীরকম খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে একটা ফুটবল আছে, একটা ফুটবলকে একটা বৃত্ত, রাইট? এখন তুমি যদি এটাকে একটু চাপ দাও, চাপ দেওয়ার পর এটা কি চ্যাপটা হয়ে যাবে, তখন সেটা কী হয়ে যাবে? উপবৃত্ত হয়ে যাবে, রাইট? আরেকটু চাপ দিলে এটা ধরো এখানে ফেটে গেল, ফেটে গেলে কি হবে? ফেটে গেলে
একটু ওপেন সার্কেল হয়ে যাবে একটা, তো এটাকে বলা হয় কি আমাদের প্যারাবোলা বা পরাবৃত্ত। আর এটাকে যদি আরও চাপ দাও তাহলে এটা কি আরও পাশ হয়ে যাবে, তখন হয়ে যাবে কি হাইপারবোলা। বোঝা গেছে? সো মানে এটা জাস্ট তোমার মনে রাখার জন্য আর কি, যে বৃত্ত একটু চাপটা হলে উপবৃত্ত, আর একটু চাপ দিলে পরাবৃত্ত, আর একটু চাপ দিলে কি অধিবৃত্ত। মানে আর কোনো কিছু জানা দরকার নেই, ঠিক আছে? মানে এতক্ষণ ধরে যা জানতেছি আসলে এগুলা জাস্ট কি কনিক্সের একেবারে মানে কোন জায়গা থেকে আসলে আসলো আর কি জিনিসগুলা, ঠিক আছে? এখানে কোনো ম্যাথমেটিক্স নাই, ঠিক আছে? আচ্ছা, আর কি কোনো কিছু আছে? হ্যাঁ, এবার আসো যে কনিক্সের আসলে ডেফিনেশনটা কি। যখন এই ধরনের কনিক্সগুলো আবিষ্কার হইলো তখন কি ম্যাথমেটিশিয়ানরা কী করলো, আস্তে 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 এদের বিভিন্ন যে শেপগুলা, এই শেপগুলো আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি জ্যামিতিকভাবে, এগুলো নিয়ে কি হইলো একটু গবেষণা হইলো। তখন তারা কি দেখলো, তারা একটা কনিক্সের মানে হোল কনিক্সের একটা ডেফিনেশন তারা দাঁড় করাইলো। কীরকম ডেফিনেশন খেয়াল করে দেখো, যে তোমার কাছে একটা ফিক্সড একটা রেখা থাকবে, একটা ফিক্স কি থাকবে, একটা রেখা থাকবে, এবং একটা ফিক্সড একটা বিন্দু থাকবে। এই রেখাটাকে বলা হয় নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। আপাতত মুখস্থ রেখার দরকার নেই, আমরা এগুলো পরে পড়বো। এই রেখাটাকে বলা হয় কি নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। আর এটাকে বলে ফোকাস, যে বিন্দুটা আছে এটাকে বলে ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু, ঠিক আছে? বা এখানে হচ্ছে এটাকে তুমি আরেকটা নাম দিতে পারো, এটা হচ্ছে তোমার আপাতত ফোকাস রাখি, আমরা ফোকাস বিন্দু রাখি, ঠিক আছে? এটা আরেকটা নাম হচ্ছে তোমার উপকেন্দ্র, উপকেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, এখন শোনো, এই যে রেখাটা আর এই যে বিন্দুটা, এই রেখা এবং এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট অনুপাতে তুমি যেই শেপগুলা পাবা, সেই শেপগুলোই আমাদের কি এক একটা কনিক্স, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই, ধরো এখানে তুমি একটা ধরো আমি পরাবৃত্ত আঁকলাম, ঠিক আছে? তাহলে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা পয়েন্ট নিলাম পি, তাহলে পি থেকে এস এর দূরত্ব এবং পি থেকে এই রেখার লম্ব দূরত্ব, ধরো এখানে এম, এই রেখার কি লম্ব দূরত্ব, এদের অনুপাত সবসময় একটা ধ্রুবক হবে। অর্থাৎ এখানে এসপি আর এখানে যে পিএমটা, এই পিএম এর অনুপাত সবসময় একটা ধ্রুবক হবে, যে ধ্রুবককে আমরা ই দিয়ে প্রকাশ করি। এই ইকে বলা হয় হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি ইংলিশে, ঠিক আছে? বাট আপাতত মনে রাখা দরকার নেই ভাই, নামগুলো প্রথমগুলো একটু তোমার ঝামেলা হইতে পারে, এরপর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। সো আমরা কি বললাম, যে একটা কনিক্সের শেপের উপরস্থ যেই কোনো পয়েন্ট থেকে এই উপকেন্দ্র এবং এই নিয়ামক রেখার যে লম্ব দূরত্ব, এদের অনুপাত সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু। এবার এই কনস্ট্যান্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা এক একটা শেপ পাই। সো আপাতত আমি তোমাদের জাস্ট বলে দিই যে যদি ই এর মান যদি কি হয়, তোমার হচ্ছে 1 হয়, তাহলে এটাকে বলা হয় উপবৃত্ত, সরি কি বলতেছি, এর মান 1 হলে পরাবৃত্ত, এর মান 1 হলে কি হবে, পরাবৃত্ত। যদি এর মান তোমার 0 থেকে বড় হয় আর 1 থেকে কি হয়, ছোট হয়, তাহলে এটাকে বলা হয় তোমার উপবৃত্ত। আর যদি এখানে এর মানটা ইজ গ্রেটার দেন 1 হয়, তাহলে এটাকে বলা হয় কি অধিবৃত্ত, ঠিক আছে? আর এর মান যদি 0 হয়, এর মান কি হয়, যদি 0 হয়, তাহলে এটাকে বলা হয় বৃত্ত। এখন একটা প্রশ্ন থাকতে পারে তোমার কাছে, যে ভাই বৃত্ত যেটা, আমাদের তো বৃত্তের জন্য তো কোনো রেখা দরকার নাই, আমরা সারা জীবন পড়ে আসছি কি, যে একটা বৃত্তের জন্য একটা ফিক্সড একটা কি থাকে, একটা পয়েন্ট থাকে, এবং এখান থেকে একটা জাস্ট দূরত্ব থাকে, রাইট? একটা পয়েন্ট যদি আমাদের এইচ কমা কে মানে কেন্দ্র থাকে আর দূরত্ব থাকে, তাহলে আমরা কি ড্র করতে পারি, বৃত্ত ড্র করতে পারি, রাইট? তাহলে একটা বৃত্ত ড্র করার জন্য জাস্ট একটা বিন্দু দরকার আর একটা দূরত্ব দরকার, কোনো কি আমাদের রেখা দরকার নাই। এজন্য দেখো ইকুয়াল যখন 0 হয় তখন কিন্তু আলটিমেটলি যে এস পিএম যেটা, এটা কিন্তু এই পাশে গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ শুধু এসপিটা থাকবে, শুধু কি থাকবে, এসপি থাকবে। অর্থাৎ এসপি মানে দূরত্ব আর এস মানে কি কেন্দ্রের স্থানাঙ্ক। তখন আর এটা কি উপকেন্দ্র বলি না, তখন আমরা কি বলি, এটাকে কেন্দ্র বলি বৃত্তের ক্ষেত্রে, বুঝছো? তাহলে আমরা এই জিনিস একটু মনে রাখবো, এটাই আমাদের এখানে ডিটেলসে দেওয়া আছে, যে ইকুয়াল যখন 0 তখন একটা বৃত্ত নির্দেশ করবে, 1 হলে পরাবৃত্ত, দেন
লেস দেন 1 হলে উপবৃত্ত, আর এস গ্রেটার দেন 1 হলে কি অধিবৃত্ত। সো এই যে জিনিসগুলা যে এর মানের উপর বিভিন্ন শেপ আমরা পাচ্ছি, এই জিনিসগুলো আমরা একটা একটা করে যখন কনিক্স দেখব তখন আমরা জিনিসগুলোকে আরেকটু ডিটেলসে জানবো, ঠিক আছে? সো আপাতত তুমি জাস্ট এটা মুখস্থ রাখো, ক্লিয়ার? এইবার আরেকটা জিনিস খেয়াল করে একটু, এই চিত্রটা হচ্ছে মনে হয় ভালো করে বোঝা যাচ্ছে না, আমি জাস্ট অনলাইন থেকে নিয়েছি এটা। সো এই জিনিসটা দিয়ে আসলে আরেকটু কী বোঝার চেষ্টা করতেছি, খেয়াল করো। যেটা হচ্ছে আমাদের একটা ফিক্সড যে রেখাটা, আর এটা হচ্ছে আমাদের ফিক্সড বিন্দু। তুমি খেয়াল করে দেখো এখানে যে এসপি এর দূরত্বটা কিন্তু কম, মানে এখানে উপবৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে? এসপি এর দূরত্বটা কম কিন্তু পিএম এর দূরত্ব কি বেশি, রাইট? তাহলে আমরা বলতেছি এখানে এসপি যেটা, এসপির দূরত্বটা পিএম ইজ গ্রেটার দেন ই, এটা আমাদের কি কনিক্সের বেসিক ডেফিনেশন, রাইট? তার মানে এখানে আমরা লিখতে পারি এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম লিখা যায়, তাই না ভাই? তা তুমি চিন্তা করে দেখো, আমরা একটু আগে বলছি যে আমাদের এই ভ্যালুটা কি লেস দেন 1, লেস দেন 1, তার মানে এটা যদি লেস দেন 1 হয় তাহলে পিএম এর সাথে গুণ করে দিলে এই ভ্যালুটা কি তোমার পিএম থেকে ছোট হয়ে যাবে না? অর্থাৎ এসপিটা ছোট হয়ে যাবে, পিএমটা বড় হয়ে যাবে। এই জন্য আমরা বোঝাচ্ছি যে যখন উপবৃত্ত হয় তখন উপবৃত্তের শেপটা হচ্ছে কি বিন্দুর বেশি কাছাকাছি থাকে, বুঝা গেছে? যখন তোমার পরাবৃত্ত হয় তখন এই দূরত্ব আর এই দূরত্ব কি হয় সমান হয়, কারণ ই এর মান তখন কি হয়ে যায় 1 হয়ে যায়, আর এসপি গুলো পিএম হয়ে যায়, বুঝা গেছে? আর যখন অধিবৃত্ত হয় অধিবৃত্তটা কি রেখাটার বেশি কাছে থাকে আর বিন্দু থেকে কি থাকে একটু দূরে থাকে, এই জন্য এটা কি এরকম পাশ হয়ে যায়, বুঝছো? ক্লিয়ার? আমরা মোটামুটি হচ্ছে খুব কম সময়ের মধ্যে কনিক্সের যেই মানে বেসিক ধারণাগুলা এগুলো একটু আমরা জানলাম, ঠিক আছে? এবার আমরা ইন্ডিভিজুয়াল পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত সম্পর্কে জানবো, বোঝা গেছে? কার কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, এইবার আসো ভাই, আমরা প্রথমে শুরু করব হচ্ছে আমাদের পরাবৃত্ত। সো পরাবৃত্ত আমরা শেখার জন্য আমরা যেই কনসেপ্টগুলো ইউজ করব, আমরা আগে বুঝবো যে আসলে পরাবৃত্তের সাধারণ সমীকরণটা কি হয়, এটার উৎকেন্দ্রিকতা বা ই এর মান কি, আমরা জানি অলরেডি ই এর মান 1, আর কীভাবে পরাবৃত্তটা আসলে আঁকা হয় বা কীভাবে জিনিসটা আসছে আর কি। আচ্ছা, খেয়াল করে দেখো, যদি আমরা এখানে একটা পরাবৃত্ত ড্র করি, পরাবৃত্ত ড্র করে কিভাবে সেটা একটু পরে আসি। তাহলে আমরা একটু আগে জানছি যে আমাদের কনিক্সের সাধারণ যে ডেফিনেশনটা সেটা ছিল এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই ছিল, রাইট? যেটা পরাবৃত্তের জন্য কি বলো দেখি 1। তাহলে আমরা তো এটা বলতে পারি যে আসলে আমাদের পরাবৃত্তের ডেফিনেশনটা বা সাধারণ সমীকরণ হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম, এসপি ইকুয়াল টু পিএম। এর মানে কি? এর মানে হচ্ছে পরাবৃত্তের উপরস্থ যেই কোনো বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামক রেখা বা দিগাক্ষ রেখা যেটা বলতেছি সেই রেখাটার লম্ব দূরত্ব কি সমান হবে, রাইট? তাহলে আমরা এইটার উপর বেসিস করে এবার আমরা একটা চিত্র আঁকবো, দেখবো যে আসলে কি পরাবৃত্ত হয় কি না। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে ধরো আমরা এখানে এটা হচ্ছে একটা রেখা আর এই রেখাটা কি ফিক্সড বিন্দু, রাইট? সো এদের মধ্যবিন্দু মানে মধ্যবর্তী কোনো একটা বিন্দু আমি এখানে প্লট করলাম। আচ্ছা, এটা হচ্ছে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু হবে, রাইট? এইবার তুমি চিন্তা করো, এখান থেকে যদি আমি এইখানে একটা দূরত্ব নিতে চাই, আর একটা দূরত্ব, তাহলে কিন্তু ভাই এটা ছোট হবে, এটা বড় হয়ে যাবে, রাইট? সেখানে কিন্তু নেওয়া যাবে না, আমাদের একটু কাট করে নিতে হবে, তাই না? যে জন্য এই দূরত্বের দূরত্ব কী হয় সমান হয়, যে এইটা এবং এটা কি হয় সমান হয়। এরপর আমাদের আরেকটু অ্যাঙ্গেল করে নিতে হবে যেন এই দূরত্ব আর এই দূরত্ব কী হয় সমান হয়। এরপর হচ্ছে আমাদের আরেকটু অ্যাঙ্গেল করতে হবে, এইভাবে হচ্ছে আমাদের এইরকমভাবে কি একটা আমরা পরাবৃত্তের উপরস্থ কয়েকটা বিন্দু পেয়ে যাব, রাইট? আর এখানেও সেমভাবে হবে, এখানে হবে একটা, এখানে হবে একটা, এখানে হবে একটা, এখানে হবে একটা, এইভাবে কি আমাদের বিন্দুগুলা যাবে, রাইট? তার মানে এই যে তুমি খেয়াল করে দেখো এই দূরত্বগুলো কিন্তু কি সব সমান হইতে হবে, ঠিক আছে? এইবার তুমি যদি সরল সোজা মনে এই সবগুলো পয়েন্ট যোগ করে দাও, সবগুলো পয়েন্ট যোগ করে দাও, তাহলে তুমি যেই শেপটা পাবা এই শেপটা কি, আচ্ছা শেপটা তো হয় নাই, তুমি যে শেপটা পাবা এখান থেকে সবগুলো পয়েন্ট যোগ করে দিলে এই শেপটাকে আমরা বলতেছি কি পরাবৃত্ত। অর্থাৎ এই পরাবৃত্তের উপরস্থ যেই কোনো বিন্দু হতে এই কেন্দ্র বা উপকেন্দ্র এবং এই নিয়ামক রেখা যে লম্ব দূরত্বটা, এই দূরত্বটা কি হইতে হবে সমান হইতে হবে। এটা হচ্ছে পরাবৃত্তের কি বেসিক ডেফিনেশন। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? আচ্ছা,
তাহলে এবার খেয়াল করে দেখো, আর আমাদের এখানে আরেকটা কি জানতে হবে, যে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা আমরা কি জানি, 1 জানি। তাহলে আমরা পরাবৃত্ত শুরু করার পর এই তিনটা জিনিস হচ্ছে আমরা কি জানলাম, যে পরাবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম, উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, আর যদি আমরা এসপি গুলো পিএম ধরে একটা চিত্রই অঙ্কন করি তাহলে আমরা এই ধরনের কি একটা শেপ পাই। অর্থাৎ এই শেপটা কীরকম, ধরো তুমি হাঁ করে আসো, হাঁ করার পর তোমার যে মুখের শেপটা, সেই শেপটাই কি একটা পরাবৃত্তের শেপ। বুঝতে পারছো? ক্লিয়ার? সো আমরা পরাবৃত্তের বেসিক জিনিসপত্রগুলো জানলাম। এইবার হচ্ছে আমরা ম্যাথমেটিক্স মানে ম্যাথ করার জন্য যেগুলো দরকার, এখন থেকে আমরা কি ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো দাঁড়াও, এই কতক্ষণ হয়েছে এটা? এটা হয়েছে 15 মিনিট হয়েছে। সো 15 মিনিট তুমি টাইম দিছো, যে 15 মিনিটে কি তুমি পুরা কনিক্সের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছো। এবার থেকে আমরা যা শিখবো সবগুলোই কি আমরা ম্যাথমেটিক্স মানে ম্যাথ করার জন্য কাজে লাগবে আর কি। ঠিক আছে? সো আমাদের এবার শিখতে হবে আসলে পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ, পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ বা প্রমিত সমীকরণ। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড সমীকরণ যদি আমরা বের করতে চাই, স্ট্যান্ডার্ড মানে কি একটা কয়েকটা ফিক্সড ভ্যালু ধরে নেই। যেমন ধরো তোমরা বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ শিখছো না, যেখানে কেন্দ্রকে তুমি এইচ কমা কে ধরছো আর ব্যাসার্ধকে কি ধরছো, আর ধরছো, রাইট? ঠিক তেমনি এখানে আমরা কি একটা পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ বের করার জন্য আমরা এখানে কিছু ফিক্সড ভ্যালু ধরে নিব, ওই যে এসপি ইকুয়াল টু পিএম, আর এই ধরনের জিনিসপত্র আমরা কি নিয়ে আসবো না। আচ্ছা, তো খেয়াল করে দেখো এখানে। সো আমরা কি করব, আমরা প্রথমেই এখানে একটা পরাবৃত্ত ড্র করব। খেয়াল করো যে আমরা এই জায়গা থেকে, যে এই জায়গা থেকে একটা পরাবৃত্ত ড্র করলাম। আচ্ছা, এই পরাবৃত্তটা কোন দিকে হাঁ করে আছে, এক্স অক্ষের পজিটিভ দিকে হাঁ করে আছে, রাইট? সো যেদিকে হাঁ করে থাকে আমরা সবসময় মাথায় রাখবো তার ভিতরে হচ্ছে এস থাকবে, তার ভিতরে কি থাকবে, এস থাকবে। আর তার বাইরে সেম দূরত্বে কে থাকবে, সেম দূরত্বে থাকবে হচ্ছে আমাদের সেই নিয়ামক রেখা, রাইট? আচ্ছা, এই যে সেম দূরত্বে আমাদের নিয়ামক রেখাটা থাকবে। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, নিয়ামক রেখাকে আমরা সবসময় Z1 এবং Z2 দিয়ে প্রকাশ করব, আর S বা মানে উপকেন্দ্র যেটা, এটাকে আমরা সবসময় S দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে তো আমরা X অক্ষ আর Y অক্ষ, তাই না? এবং মূল বিন্দু থেকে আমরা পরাবৃত্তটা কি করছি, ড্র করছি, কারণ আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ বের করতে চাই। জাস্ট যে কোনো দিকে কি দিলে স্ট্যান্ডার্ড সমীকরণ হবে না। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, আমরা কিছু জিনিস ধরে নেই। কি ধরে নিব, যে আমাদের খেয়াল করো এখানে এই দূরত্বটাকে ধরো আমরা এ ধরলাম, কি ধরলাম, এ। তাহলে বলো তো এটা যদি পজিটিভ দিকে এ হয় তাহলে এটা কি নেগেটিভ দিকে না? তাহলে অবশ্যই এই দূরত্বটা কি সবসময় সমান হয়, বাট এটা কি নেগেটিভ দিকে, কোন অক্ষের, ওয়াই অক্ষের। তাহলে এখানে কি মাইনাস এ লিখতে পারি, রাইট? তাহলে বলো তো এই যে এই এস বিন্দুটি স্থানাঙ্কটা কত হবে, এস বিন্দুটি স্থানাঙ্ক হবে a, 0, রাইট? আর এই রেখাটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, আমরা কি জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এই সমীকরণ কি হবে, এক্স ইকুয়াল টু সামথিং, রাইট? তাহলে এক্স ইকুয়াল কত, মাইনাস এ, আর এক্স ইকুয়াল যে মাইনাস এ হয়, তাহলে মাইনাসের এই পাশে আনলে কি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এই মানে এই রেখাটার সমীকরণ আপাতত আমরা নিলাম এক্স প্লাস এ ইকুয়াল টু কত, 0। বুঝা গেছে? এবার আমরা পরাবৃত্তের সমীকরণটা হচ্ছে অঙ্কন করব আর কি। এখন সমীকরণ অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ড সমীকরণ ধরে নিতে হবে, মানে সাধারণ সমীকরণ ধরে নিতে হবে। তাহলে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দুকে আমরা ধরলাম এক্স কমা কি ওয়াই। তাহলে এখান থেকে এসপির দূরত্ব আর এই পিএম এর দূরত্ব কি হবে, সমান হবে। যদি চিত্রে আসলে সমান বোঝা যাচ্ছে না, কারণ চিত্র তার এক্স্যাক্টলি আঁকা যাবে না। ঠিক আছে? সো হচ্ছে আমরা ধরলাম এটা কি সমান। তাহলে আমরা কি করব, আমরা জানি পরাবৃত্তের সাধারণ সমীকরণ কি বলে, এসপি ইকুয়াল টু পিএম, তাই না ভাই? তাহলে এখানে বলো আমাকে এসপি এর মানটা আমরা কেমনে বের করব, এস এবং পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সো লেখা যাবে রুট ওভার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। আর পিএমটা কীভাবে পাবো, পিএমটা পাবো হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার কি লম্ব দূরত্ব না? তাহলে উপরে হয় কি লম্ব দূরত্বের ক্ষেত্রে মডুলাস অফ এক্স আর ওয়াই এখানে বসাই দিব, তার মানে এখানে জাস্ট এক্স প্লাস এ পাওয়া যাবে, আর নিচে হচ্ছে পাওয়া যাবে রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস কি ওয়াইয়ের সহগের স্কোয়ার, ওয়াইয়ের সহগ তো 0, রাইট? তার মানে এখান থেকে যেটা আসবে, এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা এই পাশে স্কোয়ার করে দিলে কি হবে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, রাইট? তার মানে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল কি দাঁড়াচ্ছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র কি বলো, 4ab, সূত্র হচ্ছে 4ab। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে আমরা পরাবৃত্তের প্রথম স্ট্যান্ডার্ড সমীকরণ দাঁড় করাইলাম, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4as। এই সমীকরণটা হচ্ছে কোন দিকে হা করে, এই সমীকরণটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে হা করে। কথা বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে এই যে আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ দাঁড় করাইলাম না, এই স্ট্যান্ডার্ড সমীকরণটা যদি আমাদের মানে এই ধরনের যদি অন্যান্য সমীকরণ দেয় বা এই স্ট্যান্ডার্ড এই সমীকরণটা থেকে আমরা এখন এই পরাবৃত্তের শুধুমাত্র উপকেন্দ্র আর নিয়ামক রেখা না, এখানে আরও কি কি অংশ আছে এই সবগুলো জিনিসপত্র আমরা জানবো, ঠিক আছে? এখনই জানবো, ক্লিয়ার? বাট তুমি একটা জিনিস মাথায় রাখো যে আমাদের প্রথম স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এবারে যে এখানে হচ্ছে এটার প্রমাণ দেওয়া ছিল আর কি, যে এস পি বাই পি এম ইকুয়াল টু ই এখানে দেওয়া ছিল আর কি, ঠিক আছে? সো আমরা এটার দেখাইলাম না, আমরা ডিটেলসে করাই দিলাম। এইবার আসো যে আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ টোটাল মানে কয় ধরনের হইতে পারে, খেয়াল করো সবাই। যে আমাদের অল স্ট্যান্ডার্ড সমীকরণ মানে স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে ধরো তোমার মানে আটটা আর কি, বাট প্রথম আমি চারটা দেখি, একটু খেয়াল করে দেখো। যদি পরাবৃত্তটা মানে মূল বিন্দু থেকে এই দিকে মানে এক্স অক্ষের পজিটিভ দিকে হা করে, এক্স অক্ষের কোন দিকে হা করে, পজিটিভ দিকে হা করে, তাইলে সবসময় মাথায় রাখবা ওয়াইয়ের হবে দ্বিঘাত আর এক্সের হবে একঘাত, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 4ax, বুঝে গেছে? আর যদি এই জিনিসটাই যদি কি হয় এক্স অক্ষের নেগেটিভ দিকে হা করে, তাহলে কি হবে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax না হয়ে মাইনাস হবে, জাস্ট মাইনাস 4ax, কারণ নেগেটিভ দিকে হা করছে, রাইট? যদি তোমার এক্স অক্ষের দিকে হা না করে যদি কি হয়, যদি ওয়াই অক্ষের দিকে হা করে, পরবর্তীতে যদি কি কোন অক্ষের দিকে হা করে, ওয়াই অক্ষের দিকে হা করে, কী রে ভাই এমন হচ্ছে কেন? আচ্ছা, যদি ওয়াই অক্ষের দিকে হা করে তাহলে এক্সের হয়ে যাবে দ্বিঘাত, ওয়াইয়ের হয়ে যাবে কি একঘাত, অর্থাৎ এখানে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। আর যদি ওয়াই অক্ষের নিচের দিকে হা করে তাহলে বলো দেখি কি হবে, তখন হবে আসলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, ঠিক আছে? সো আমরা এই চারটে স্ট্যান্ডার্ড সমীকরণ নিয়ে কাজ করব। তার আগে আমাদের এখানে কিছু কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে। তুমি এটা মনে রাখবা, যার একঘাত তার দিকে হা করে, যার একঘাত তার দিকে কি করে, তার দিকে হা করে। কারণ এখানে দেখো এক্স এর একঘাত এক্স অক্ষের দিকে হা করছে, এক্স এর একঘাত এক্স অক্ষের দিকে হা করছে, আর ওয়াই এর একঘাত হলে ওয়াইয়ের দিকে হা করবে, ঠিক আছে? সো গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পজিটিভ হলে পজিটিভ দিকে হা করে, এটা বুঝছো? পজিটিভ হলে পজিটিভ দিকে হা করে, আর নেগেটিভ হলে নেগেটিভ দিকে হা করে। মনে থাকবে, পজিটিভ হলে পজিটিভ দিকে হা করে, নেগেটিভ হলে কি নেগেটিভ দিকে হা করে। বুঝছো? এটা ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এই মোটামুটি হচ্ছে আমাদের এই বেসিক কনসেপ্টগুলা দেন। এইবার পরাবৃত্তের কি কি অংশ আসলে এখানে জড়িত আমরা সেই জিনিসগুলো জানবো, ঠিক আছে? আমাদের ওই জিনিসগুলো জানতে হবে, এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে কি ম্যাথগুলোতে ঢুকবো। তাহলে পরাবৃত্তের কি কি জিনিস জড়িত আমরা এই জিনিসগুলোর জন্য একটা নতুন স্লাইড নেই, খেয়াল করে দেখো। এখানে আমরা একটু কি শিখলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax শিখলাম, রাইট? আচ্ছা, তাহলে এই পরাবৃত্তটা কীভাবে ড্র করতে হয় আমরা সেটাও জানি। আমাদের যদি এখানে কি থাকে, আমাদের এখানে যদি এক্স অক্ষ থাকে আর এখানে ধরো ওয়াই অক্ষ থাকবে, মাথায় রাখো আমি কিন্তু একটা পরাবৃত্ত এবার মানে পরাবৃত্তের সমীকরণ দেখে আমি কিন্তু চিত্র ড্র করব, প্লাস হচ্ছে বিভিন্ন অংশ ড্র করব, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা ওয়াইকে চাইলে এটা লিখতে পারি y - 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু
4a ইন্টু এক্স মাইনাস 0। ভাই এটা কেন লিখলাম? কারণ দেখো এক্স এবং ওয়াইয়ের সাথে দুইটার সাথে কি 0 লেখা যাচ্ছে, তাহলে আমরা এটা বুঝে গেছি যে পরাবৃত্তটা আসলে 0,0 বিন্দু হতে শুরু হচ্ছে আর কি। সো আমরা প্রথমে এটা আমরা মাথায় রাখবো যে পরাবৃত্তটা 0,0 বিন্দু হতে শুরু হচ্ছে। কার এক ঘাত? এক্সের এক ঘাত, তাহলে এক্স অক্ষের দিকে হা করবে, ঠিক আছে। দেন পজিটিভ নাকি নেগেটিভ? এখানে পজিটিভ, তাহলে পজিটিভ দিকে হা করবে। সো আমরা প্রথমেই একটা পরাবৃত্ত দেখে আমাদের এই চিন্তাটা আসতে হবে যে পরাবৃত্তের সমীকরণ আসলে কি কিভাবে হচ্ছে। সো আমরা প্রথমেই মূল বিন্দু মানে এখান থেকে আমরা পরাবৃত্তটা এদিকে কি করাই দিব? হা করাই দিব, ঠিক আছে, করাইলাম। এখন এটা আমরা কি জানি? ভিতরে ভিতরে হচ্ছে কি থাকবে? এস থাকবে। আর বাইরে আমাদের কি থাকবে বলো দেখি? বাইরে হচ্ছে আমাদের নিয়ামক রেখাটা থাকবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের Z1 Z2। এবার এই যে নিয়ামক রেখা এইখানে যে ছেদ করতেছে এই পয়েন্টটাকে আমরা জেড বলি। কি বলি বলো দেখি? জেড। আর পরাবৃত্তটা যেখান থেকে শুরু হয়েছে এটাকে আমরা বলি এ। কি বলি বলো তো? এ বলি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো তিনটা পয়েন্ট পাইছি পরপর, একটা জেড, একটা এ, একটা এস। সবসময় এ কিন্তু মাঝখানে থাকবে, জেড এই পাশে থাকলে এস এইদিকে, জেড এইদিকে থাকলে এস কে এইদিকে। এখন এই তিনটা পয়েন্টের তিনটা নাম আছে, এবার আমরা একটা একটা করে এই নামগুলো দেখব। সো আমরা প্রথমে পরাবৃত্তের বিন্দুগুলো নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করবো বলো দেখি? বিন্দু। তাহলে তাকাও, এখানে এস হচ্ছে উপকেন্দ্র। এস কি? উপকেন্দ্র। দেন হচ্ছে তোমার জেড। জেডটা কি? জেডটা হচ্ছে আমরা বলতেছি না যেটা নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা, তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু বলা হয় জেডটাকে। জেডটাকে কি বলা হয়? নিয়ামক রেখার। তোমরা এখন লিখবা প্লাস মুখস্থ করবা যে আসলে কোন পয়েন্টটাকে আসলে কি মিন করতেছে। নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু। দেন এ, তুমি চিন্তা করো তো এই পরাবৃত্তটা কি একটা টুপির মতো ধরো, এই টুপির এটা কিন্তু একটা শীর্ষবিন্দু, একটা তাঁবুর মতো ধরো এই পাশ হয়ে আছে, এটা কি বিন্দু? শীর্ষবিন্দু। এই জন্য আমাদের কি এটাকে বলা হয় শীর্ষ, এটাকে বলা হয় শীর্ষ বিন্দু। বোঝা গেছে? সো আমরা তিনটা জিনিস পাই গেলাম, একটা হচ্ছে এস এ জেড, মুখস্থ করে ফেলবা। উপকেন্দ্র, নিয়ামক রেখার পাদবিন্দু, শীর্ষবিন্দু, রাইট। এবার তুমি চিন্তা করে দেখো জেড বিন্দু দিয়ে একটা কি গেছে? একটা রেখা গেছে না? আমরা একটু রেখা নিয়ে কাজ করি এবার। খেয়াল করো জেড বিন্দু দিয়ে যে রেখাটা গেছে এদেরকে আমরা ডিনোট করতেছি Z1 Z2 দিয়ে, রাইট। তাহলে Z1 Z2 দিয়ে কেন ডিনোট করতেছি? যেন তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারো যে আসলে জেড এর সাথে Z1 Z2 কানেকশন আছে। তার মানে এটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা বলা হয়। কি রেখা বলা হয়? দিকাক্ষ রেখা, ঠিক আছে। আবার দেখো এ বিন্দু, দেখো তুমি এই বিন্দুতে কিন্তু একটা রেখা গেছে, রাইট। এটা যদিও আমরা ওই যে একটু আগে ওয়াই অক্ষ দেখছি, বাট সবসময় তো রেখা থাকবে না। সো আমাদের এ বিন্দু দিয়ে যে রেখাটা যায় এটাকে আমরা ডিনোট করব A1 A2 দিয়ে। কি দিয়ে ডিনোট করব? A1 A2। তাহলে A1 A2 যে রেখাটা আছে এটা যেহেতু শীর্ষ বিন্দু দিয়ে গেছে, মানে শীর্ষ বিন্দুকে স্পর্শ করছে, এই জন্য এটার নাম হচ্ছে শীর্ষের স্পর্শক। শীর্ষের স্পর্শক মনে থাকবে? ক্লিয়ার? এখন দেখো আরেকটা রেখা আছে এখানে, সেই রেখাটা হচ্ছে তোমার এস বিন্দু দিয়ে গেছে। কি বিন্দু দিয়ে গেছে বলো দেখি? এস বিন্দু দিয়ে অতিক্রম করছে। আচ্ছা, এখন এস বিন্দু অতিক্রম করছে, এটা তো আমরা নতুন দেখতেছি, তাই না? আমরা একটু আগে বলছি আমরা পরাবৃত্তের কি এখন বিভিন্ন পার্টসপাতি নিয়ে আলোচনা করব। তো এটাকে আমরা নাম দিব কি দিয়ে বলতো? S1 S2 দিয়ে নামকরণ করব। S1 আর কি S2, ঠিক আছে। তাইলে দেখো এটা উপকেন্দ্র দিয়ে গেছে না, এবং উপকেন্দ্রের উপর কি লম্ব না, এই জন্য বলা হয় কি? এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব রেখা। অর্থাৎ S1 S2 যেই রেখাটা, এটাকে বলা হয় কি? উপকেন্দ্রিক লম্ব রেখা। উপকেন্দ্রিক কি রেখা? লম্ব রেখা। তুমি চিন্তা করে দেখো তিনটা বিন্দু পাইছো, তিনটা বিন্দু দিয়ে তিনটা রেখা গেছে, এদেরকে আমরা নামকরণ করলাম। আবার এই তিনটা রেখা কিন্তু ক্রস করে একটা রেখা চলে গেছে না, যেটা এই তিনটা বিন্দু দিয়ে যায় যে রেখাটা,
তাহলে এই রেখাটাকে আমরা নাম দিলাম x1 x2। আচ্ছা, এটা x1 x2 না দিয়ে তুমি অন্য কোনো রেখা মানে নামও দিতে পারতা, ঠিক আছে, ধরো b1 b2 বা সামথিং কিছু একটা নাম দিতে পারতা আর কি। বাট আমি x1 x2 সবসময় নাম দিই। তো তোমরা x1 x2 আপাতত চিন্তা করতে পারো। এটাকে বলো অক্ষরেখা। কি রেখা বলো তো? অক্ষরেখা। আবার ভাইবো না যে ভাইয়া মনে হয় x অক্ষের উপর দেখে হচ্ছে অক্ষরেখা নাম দিছে। অক্ষরেখাটা যেখানেই যাবে আমরা নাম দিব কি অক্ষরেখা সবসময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 3টা বিন্দু পাইলাম, 4টা কি পাইলাম? রেখা পাইলাম। অবশ্যই নামগুলো মুখস্থ করতে হবে। 3টা বিন্দু, 4টা রেখা। আর একটা দূরত্ব আছে এখানে। কি আছে বলো তো? একটা দূরত্ব। খেয়াল করে দেখো যে যে দূরত্বটা হচ্ছে তোমার এই যে এই উপকেন্দ্রিক লম্বরেখাটা আছে না, এই উপকেন্দ্রিক লম্বরেখাটা কি এখানে এই পয়েন্ট ছেদ করছে এবং এখানে এই পয়েন্ট ছেদ করছে না, তাই না? তাহলে এইটুকু অংশের একটা মান আছে, মানটা আমরা একটু পরে দেখি, ঠিক আছে। এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের কি? দৈর্ঘ্য। তাহলে আমরা কি নিয়ে কাজ করলাম? আমরা প্রথমে বিন্দু নিয়ে কাজ করলাম, রেখা নিয়ে কাজ করলাম, আর লাস্ট হচ্ছে আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করবো একটু। সো দৈর্ঘ্য একটাই, কি লিখতেছে এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা এখানে S1 না দিয়ে আমরা এখানে S1 দিই, তাইলে মনে সুবিধা হয়। এখানে S1 S2, তাহলে আমরা S1 S2 যেটা, এটাকে আমরা মানে একটা দৈর্ঘ্য আর কি, সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে। সো টোটাল একটা পরাবৃত্তের 7টা পার্ট, 3টা বিন্দু, 4টা রেখা, একটা দৈর্ঘ্য। 3টা বিন্দু, 4টা রেখা, একটা দৈর্ঘ্য। মুখস্থ করো। এ এস জেড। এ শীর্ষবিন্দু, এস উপকেন্দ্র, জেড নিয়ামক রেখার পাদবিন্দু। এ বিন্দু দিয়ে যেটা দেখা যায় সেটাকে শীর্ষের স্পর্শক বলা হয়। এস দিয়ে যেটা যায় সেটাকে উপকেন্দ্রিক লম্ব রেখা বলা হয়। জেড দিয়ে যেটা যায় সেটাকে নিয়ামক রেখা বলা হয়। আর এই 3টা কি লম্বভাবে পাস করে কি অক্ষরেখা, যাকে আমরা নামকরণ করতেছি x1 x2 দিয়ে, রাইট। আর উপকেন্দ্রিক লম্ব রেখা যেটা, সেটা মানে পরাবৃত্তকে যেই যে পয়েন্ট ছেদ করে এদের দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই হচ্ছে টোটাল 7টা পার্ট। মনে থাকবে? ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা পরাবৃত্তির স্ট্যান্ডার্ড যে সমীকরণটা আছে এই সমীকরণের বিভিন্ন জিনিসপত্র এবার কি আমরা একটু ডিটেলসে দেখবো আর কি, ঠিক আছে। সো খেয়াল করো, আমরা প্রথম সমীকরণ নিয়ে কাজ করতেছি। এখন থেকে তুমি যা শিখবা এগুলো সবই কি তোমার ব্রেনে রাখতে হবে। কারণ এটা যদি তুমি রাখতে পারো, বিশ্বাস করো ভাই, তুমি পরাবৃত্তের কোনো ম্যাথে আটকাবা না। এবং এই এক পরাবৃত্ত তোমাকে হেল্প করবে কীভাবে উপবৃত্ত এবং অধিবৃত্ত জিনিসগুলো কি মনে রাখতে হয়, ঠিক আছে। বুঝছো না? বুঝো নাই? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথম সমীকরণ হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1, ওয়াই স্কয়ার কি 4ax। আমরা এর বিভিন্ন অংশ কি জানবো। তাহলে আমরা জানি যে আমাদের যেহেতু এক্সের এক ঘাত পরাবৃত্তের এক্স অক্ষের দিকে হা করবে, তাহলে আমাদের এখানে 3টা বিন্দু আছে। বলো তো কি বিন্দু ভাইয়া? একটা জেড বিন্দু, একটা কি বিন্দু? এ বিন্দু, একটা কি বিন্দু? এস বিন্দু। আমরা সবাই জানি এইটুকু দূরত্ব মানে এই সমীকরণ দেখে 4 এর সাথে মানে এক্স এর সাথে যে 4a আছে, 4 বাদ দিলে কি থাকবে? এ থাকবে। তাহলে আমরা জানি যে এইটুকু অংশ আসলে এ, আর এইটুকু অংশ কি বলো দেখি? -a, রাইট। তাহলে এখান থেকে আমরা যেহেতু এক্স এবং ওয়াই এর সাথে কোনো কিছু নাই, তারপরে আমরা 0,0 ধরতে পারি। তাহলে আমরা প্রথমে বিন্দু নিয়ে কাজ করব। প্রথমে কি নিয়ে কাজ করব? বিন্দু। আমাদের কাছে বিন্দু ছিল 3টা, একটা ছিল এ, একটা ছিল এস, আর একটা কি ছিল বলো? জেড। বলো এই বিন্দুটা কি? শীর্ষবিন্দু, যাকে আমরা 0,0 দিয়ে এখানে ফাইন্ড আউট করতে পারি। আমরা এরপর আবার দেখব যে আসলে শীর্ষবিন্দু চেঞ্জও হইতে পারে। এরপরে এস, তাহলে দেখো এই সমীকরণ দেখলে আমরা বলবো যেহেতু এখানে এ আছে, তাহলে এটাকে একটু সামনের দিকে এক্স অক্ষের দিকে যদি আমরা এ পরিমাণ মুভ করাই, তাহলে আমরা এস বিন্দু পেয়ে যাই, অর্থাৎ এ কমা কত? 0, রাইট। আর এটা কি পিছনের দিকে মুভ করাইতে হবে, তাহলে এখানে কি হবে? -a,0। বুঝা গেছে? কয়টা জিনিস পেয়ে গেছি? 3টা জিনিস পেয়ে গেছি। সেটা তারা কি? তারা ছিল বিন্দু। এবার আসো রেখা। রেখা আমরা করা শিখছি 4টা, রাইট। এ বিন্দু দিয়ে যায় যে রেখাটা, এটাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? a1 a2 দিয়ে, যেন আমাদের মনে থাকে। এস বিন্দু দিয়ে যা যাবে সেটাকে বলা হয় কি? s1 s2। জেড বিন্দু দিয়ে যেটা যাবে তাকে বলা হয় কি? নিয়ামক রেখা z1 z2, রাইট। আর একটা একটা রেখা আছে, সেটা হচ্ছে x1 x2, রাইট। এইবার বলো এ মানে এ বিন্দু দিয়ে যে রেখাটা গেছে এটা কি ওয়াই অক্ষ না?
ওয়াই অক্ষের সমীকরণ আমরা কি জানি এক্স ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ কি জানি এক্স ইকুয়াল টু 0। এবার বলো এর সামনে যেটা এ বিন্দু সামনে হচ্ছে এস বিন্দু, তাহলে এটাও কি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কত দূরত্বে আছে এক্স দূরত্বে আছে, সরি এ দূরত্বে আছে, তাহলে আমরা বলতে পারি কি যে এটা এক্স ইকুয়াল টু কি এ, আর পিছনের দিকে মাইনাস এ পরিমাণ দূরত্বে কি আছে জেড আছে, এটাকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু কি মাইনাস এ বলা যায়, রাইট। আর অক্ষরেখাটা কি এই অক্ষটা না, এটাকে আমরা এক্স অক্ষ বলতেছি, এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা পরাবৃত্ত দেখে চিত্র অঙ্কন করে আমরা চাইলে কি এই জিনিসগুলো বের করতে পারি। এটা মজার বিষয়, দেখো আমরা যদি ভাই এই 3টা বিন্দু খালি বের করতে পারি, এই জিনিসগুলোর জন্য আমাদের আর হেডেক নেওয়া দরকার নেই। আমি তোমাকে কিন্তু অনেক কিছু হেডেক নিয়ে হচ্ছে এগুলো করাইছি, কোনো দরকার নেই, তোমার চিত্রই নেই, ধরো তুমি কোনোভাবে খালি এই 3টা বিন্দু বের করছো, এই 3টা বিন্দু বের করার পর বলো তো এটা কি এক্সের এক ঘাত না, তাহলে এক্স অক্ষের দিকে হা করছে না, তাহলে আমাদের রেখাগুলো কি রেখাগুলো যা যা হবে ওয়াই অক্ষের সমান্তরাল হবে না, রাইট। তাহলে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি এক্স ইকুয়াল টু সামথিং, তাহলে বলো তো এখানে এ বিন্দুর ভুজের মান কত 0, এই জন্য লিখছি এক্স ইকুয়াল টু 0, এস বিন্দুর ভুজের মান কত এ, এই জন্য এক্স ইকুয়াল টু এ মাইনাস এ, এক্স ইকুয়াল কত মাইনাস এ। আর এই 3টা লম্ব রেখা কি অক্ষরেখা, তাহলে আমাদের লম্ব রেখা মানে কি এবার ওয়াই ইকুয়াল টু সামথিং হবে, ওয়াই ইকুয়াল টু সবগুলোতে কত 0, তাহলে ওয়াই ইকুয়াল টু 0, বুঝছো। তা তুমি এটা মাথায় রাখো, একটা পরাবৃত্তের তুমি যদি খালি বিন্দু 3টা বের করে ফেলতে পারো, তাহলে বাকি সব কি তুমি ইজিলি বের করতে পারবা, তোমার চিত্র দরকার নেই, চিন্তা করা দরকার নেই, কিছু দরকার নেই, শুধুমাত্র যদি এক্স অক্ষের দিকে হা করে তাহলে এক্স ইকুয়াল টু সামথিং, ওয়াই অক্ষের দিকে হা করলে ওয়াই ইকুয়াল টু সামথিং, বুঝা গেছে। এবার লাস্ট হচ্ছে আমাদের একটা দূরত্ব বাকি আছে, রাইট। সো আমরা দূরত্বটা এখানে লিখে রাখি, দূরত্বটা কোনটা বলো দেখি, দূরত্ব হচ্ছে আমাদের S1 S2 দূরত্ব, রাইট। তাহলে S1 S2 যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে আমাদের মুখস্থ রাখবো, এখানে এক ঘাতের যে সহগটা আছে না, এক ঘাতের সহগটার মান আর কি, এক ঘাতের কি মান সহগের মানে। এখন কথা হচ্ছে ভাই এই যে দূরত্বটা আপনি লিখলেন হঠাৎ করে, এটা তো আপনি দেখার নাই যে আসলে কীভাবে আসছে, আমি এখানে তোমাদের ছোট্ট করে দেখাই এই জিনিসটা যে কেন এরকম আসছে আর কি। সো ধরো এটাই আমাদের কি উপকেন্দ্রিক লম্ব রেখা, এটা আমাদের কি রেখা উপকেন্দ্রিক লম্ব রেখা। আচ্ছা ব্যাপারটা বুঝছো, হ্যাঁ এটা একটু বাঁকা হয়েছে না, আচ্ছা একটু খেয়াল করো, ধরো এই যে পরাবৃত্তটা আছে না, এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরো এইখানে আছে, ধরো এটা S1, এটা ধরো কি S1, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এটা থেকে মানে এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে S এর দূরত্ব আর নিয়ামক রেখা দূরত্ব কি হবে সমান হয়, রাইট। তাহলে বলো তো ভাই এইখান থেকে এই দূরত্বটা কি এ না, মানে এই দূরত্বটা কি এ না, আবার এখান থেকে এটাও কিন্তু এ, এটা তো আমরা জানি, রাইট। তার মানে এই টোটাল দূরত্বটা কি আসলে, টোটাল দূরত্বটা কিন্তু 2a, তাহলে এইটাও কত হবে 2a হবে, তাহলে এটা 2a এটাও 2a, এটা বুঝছো কি বুঝো নাই। সো এটা যদি 2a হয় তাহলে নিচেরটাও কত হবে 2a হবে, বুঝা গেছে। তাহলে টোটাল কত হবে, টোটাল হবে 4a। এই জন্য আমরা যেই উপকেন্দ্রিক দূরত্বটা মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতেছি সেটাকে বলতেছি 4a, বোঝা গেছে। এখান থেকে কিন্তু আমরা আরও দুটো বিন্দু পাই, যেটা আমরা 2-1টা মেয়েতে কাজে লাগবে, সবসময় কাজে লাগবে না। কীরকম দেখো, এটা মূল বিন্দু না, মূল বিন্দু থেকে এখানে a পরিমাণ গেলাম, এখানে 2a পরিমাণ গেলাম, তাহলে S1 এর যে স্থানাঙ্কটা হবে এটা হবে a, 2a, a কত 2a। আর নিচে যেটা S2 ধরো, এখানে a পরিমাণ গেলাম নিচের দিকে গেলাম, তাহলে এখানে কি হবে a, -2a। এটা আমাদের মানে 2-1টা মেতে কাজে লাগবে, বাট আমরা এই জায়গাতে আনতেছি না, কারণ আমাদের পুরো পরাবৃত্তর আসলে এই 7টা জিনিসের উপর বিশেষ করে আমরা কি মানে হচ্ছে ম্যাথগুলো করব, বোঝা গেছে। তাহলে তুমি চিন্তা করো, এবার আমরা ইকুয়েশন 1 নিয়ে কাজ করছি, ওয়াই স্কোয়ার এগুলো 4ax নিয়ে কাজ করছি, রাইট। এবার আমি তোমাকে দেখাবো যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax হয় তখন এই সমীকরণগুলো কীভাবে চেঞ্জ হয়। বাট তুমি জাস্ট ভাই এইটা মাথায় রাখবা, আর একটা মাথায় রাখতে হবে না, তুমি সব পারবা, জাস্ট তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, বুঝছো এটা ক্লিয়ার। সো আমরা নেক্সট কী করবো এখন, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax নিয়ে কাজ করব। এবার একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো যে আমরা প্রথমে এটার দিকে তাকাই, এখানে আমরা দেখতেছি যে এক্সের এক ঘাত, তাহলে কার দিকে হা করবে এক্স অক্ষের দিকে হা করবে, নেগেটিভ, তাহলে কোন দিকে হা করবে নেগেটিভ দিকে হা করবে। এখানে ওয়াই এর সাথে ওয়াই মাইনাস ধরো 0 আছে, এক্স এর সাথে এক্স মাইনাস 0 আছে,
তার মানে শীর্ষবিন্দুটা কি অবশ্যই 0,0 হবে। তাহলে দেখো আমরা এখানে শীর্ষবিন্দু এ যেটা এটা পেয়ে গেছি কি 0,0। তাহলে তাকাও শীর্ষবিন্দুকে আমরা লিখে ফেললাম 0,0। এবার দেখো পরাবৃত্তটা পজিটিভ দিকে হা করছে নাকি নেগেটিভ দিকে হা করছে? নেগেটিভ দিকে হা করছে। তাহলে যে দিকে হা করে তার ভিতরে থাকবে কি এস, তার ভিতরে কি থাকবে এস থাকবে। তাহলে বলো এদিকে যদি এস থাকে এটা 0,0 বিন্দু মানে ওয়াই অক্ষ, নেগেটিভ দিকে হা করছে তাহলে মাইনাস এ পরিমাণ গেলে কি পাচ্ছি এস পাচ্ছি, প্লাস এ পরিমাণ গেলে কি পাচ্ছি আমরা জেড পাচ্ছি। তাহলে একটু আগে তুমি যা শিখছিলা তার উল্টো হয়ে গেছে না, অর্থাৎ এস যেটা নেগেটিভ দিকে যাইতে হবে। তাহলে নেগেটিভ দিকে গেলে কি -a,0 হচ্ছে যেহেতু এক্স অক্ষের উপর, তাহলে কোটির মান 0। আর পজিটিভ দিকে কি পাচ্ছি আমরা a,0 পাচ্ছি। এই তিনটা বুঝে গেছি। এইবার তুমি খুব দ্রুত এই তিনটা জিনিস বের করে ফেলতে পারবা। খেয়াল করো, বলো পরাবৃত্তটা কি এক্স অক্ষের দিকে হা করছে না? তাহলে অবশ্যই যে রেখাগুলো পাচ্ছি সেগুলো কি ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে বলো এ বিন্দু দিয়ে যে রেখাটা গেছে a1 a2, এখানে এক্স এর মান কত 0, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো এক্স ইকুয়াল টু 0। বলো এখানে এস বিন্দু এক্স এর মান কত -a, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু -a। আবার জেড বিন্দু এক্স এর মান কত a, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু a। সমীকরণগুলো পেয়ে গেছি না? এবার বলো এই তিনটা, বা আমরা এইরকম বলতে পারি যে এই তিনটার বিন্দু দিয়ে যায় এমন একটা রেখা কি x1 x2 যেটা অক্ষরেখা। তাহলে এই তিনটা বিন্দুতেই আমাদের x এর মান কত 0, তাহলে আমরা x এর মান y এর মান 0, তাহলে আমরা এখানে লিখতে পারি y ইকুয়াল টু 0। বুঝছো? আর লাস্টে হচ্ছে আমাদের দূরত্ব বা দৈর্ঘ্য আর কি। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হবে বলো দেখি। x এর সহগ কত -4a না? সো মাইনাস তো দরকার নেই, দৈর্ঘ্যটা হচ্ছে শুধুমাত্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। বুঝছো? ক্লিয়ার? তাহলে x অক্ষের পজিটিভ দিক গেল, x অক্ষের কি নেগেটিভ দিক গেল। এবার আমরা ইকুয়েশন 3 দেখব। বাট তোমরা কি বুঝছো যে আমি আসলে কি করতেছি এখানে? আমাদের মেইন কাজ হচ্ছে এই তিনটা বের করা, বাকিগুলো আমরা এবার ইজিলি পেরে যাব। বুঝছো? আচ্ছা ইকুয়েশন 3 তে আসো। এবার দেখো কি বলছে, x² = 4ay। এখানে মনোযোগ দাও, এখানে মনোযোগ দাও, চিত্রটা পরে দেখো। তুমি প্রথমে দেখতেছো যে y এর এক ঘাত, তাহলে y অক্ষের দিকে হা করবে, এবং এখানে পজিটিভ দিক, তাহলে উপরের দিকে না নিচের দিকে হা করবে? অবভিয়াসলি উপরের দিকে হা করবে। বুঝা গেছে? এবার দেখো এখানে x মাইনাস কি আছে 0, আর আমরা y মাইনাস 0 চিন্তা করতে পারি, রাইট? তাহলে x মাইনাস 0 আর কি y মাইনাস 0, তার মানে অবশ্যই মূল বিন্দু হতে হা করছে, মূল বিন্দু হতে হা করছে। বুঝে গেছে? তাহলে আমাদের দেখো পরাবৃত্তের যেই সমীকরণটা, এখানে x অক্ষরে কি অক্ষ y অক্ষ। আচ্ছা এবার তোমরা একটু অনেকে এখানে কনফিউশনে ভোগো যে ভাই এটা তো y অক্ষ, কেন এখানে আপনি x1 x2 দিচ্ছেন, তাই না? আচ্ছা একটু বুঝে নাও ব্যাপারটা। দেখো এটা কি আমাদের এ বিন্দু না? তাহলে এ বিন্দুতে কি করছে হা করছে, তাহলে এ বিন্দুতে যে রেখাটা গেছে এটা কি আমাদের শীর্ষের স্পর্শক। ভিতরে হা করছে, তাহলে ভিতরে এস, বাইরে জেড। জেড বিন্দু যেটা গেছে সেটা কি জেড বিন্দু গেছে যেটা নিয়ামক রেখা বা z1 z2, রাইট? আবার এ এস জেড এই তিনটা বিন্দু দিয়ে যে রেখাটা যাবে এটা আমাদের কি অক্ষরেখা। এখন তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ মানে স্থানাঙ্ক ব্যবস্থার যে অক্ষরেখা এটা ভুলে যাও, তুমি জাস্ট পরাবৃত্তের অক্ষরেখা চিন্তা করো যে পরাবৃত্তের এটা কি x1 x2 মানে কি অক্ষরেখা, যেটাকে আমরা একটু আগে বলছিলাম যে আমরা অক্ষরেখা হিসেবে কি করব ডিনোট করব। বুঝছো? এটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখে নাই, ডিরেক্ট আমরা কি লিখছি অক্ষরেখা লিখছি। বুঝা গেছে? আচ্ছা এবার আসো এ বিন্দুটা কি বলো দেখি 0,0। এবার বলো পরাবৃত্তটা কি ওয়াই অক্ষের দিকে হা করছে না ভাই? তাহলে ওয়াই অক্ষের দিকে যদি আমি এ পরিমাণ উপরের দিকে যাই তাহলে আমরা এস বিন্দু পেয়ে যাব, আর মাইনাস এ পরিমাণ নিচের দিকে গেলে আমরা কি পেয়ে যাব জেড বিন্দু পেয়ে যাব, রাইট? তাহলে এবার কি এস বিন্দু কি আর a,0 হবে নাকি 0,a হবে? 0,a হবে, কারণ ওয়াই অক্ষের দিকে শিফট হয়েছে। তাহলে ওয়াই অক্ষের দিকে যদি এ পরিমাণ শিফট হয়েছে এবার কিন্তু 0 বিন্দু রয়ে যাবে, বাট এখানে হবে এ। তাহলে বলো জেড বিন্দু কত হবে নিচের দিকে, তাহলে হবে 0 - a। বোঝা গেছে? এবার চিন্তা করো তিনটা বিন্দু পেয়ে গেছো না? এই তিনটা বিন্দু দিয়ে যেই তিনটা রেখা যাচ্ছে, একটা z1 z2 a1 a2 আর একটা কি s1 s2, তাই না? তাহলে বলো এই তিনটা রেখা মানে কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয় y = সামথিং।
এবার বলো এখানে ওয়াইয়ের ভ্যালুগুলো কি কি আছে, একটা 0 একটা a একটা মাইনাস এ না, তাহলে সহজ হিসাব a1 a2 হবে y ইকুয়াল টু 0, s1 s2 হবে কি y ইকুয়াল টু a মাইনাস এ না, তাহলে ও z1 z2 হবে কি y ইকুয়াল টু মাইনাস এ। পাইছো কি পাও নাই, চিন্তা করা লাগছে বেশি একটা। এখন বলো এই তিনটা রেখার লম্ব রেখাই কি আমাদের x1 x2 না, বা যাকে আমরা কি বলতেছি কি জানি অক্ষরেখা বলতেছি, তাই না? তাহলে অক্ষরেখাটা কি আমাদের অবশ্যই y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল রেখে কি x ইকুয়াল টু সামথিং। তাহলে বলো তো এই তিনটা বিন্দু দিয়ে কেটে চলে গেছে না, যে তিনটা বিন্দু দিয়ে পাস হয়েছে, তাইলে আমাদের এই তিনটা বিন্দুতে x এর মান কত 0, তাহলে আমাদের x1 x2 হবে x ইকুয়াল টু 0। বলো তো ধৈর্য কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু আবারও কি 4a, আবার কত 4a, বুঝছো? তাহলে মাইনাসটা পারবা, মাইনাসের মধ্যে আর কি আর জাস্ট বুঝে যাচ্ছে, এখানে মাইনাসে হবে এখানে প্লাসে হবে, এখানে মাইনাসে এখানে কি প্লাসে, আর তো কোনো কিছু চেঞ্জ হবে না, পারবা? তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক, এই যে দেখাও x স্কোয়ার ইকুয়াল টু কি -4ay, সেটা তুমি চিত্র আঁকবা সেমভাবে নিজে নিজে কি করবা এটা করবা, বুঝছো? তাহলে আমাদের কয়টা স্ট্যান্ডার্ড সমীকরণ গেল, 4টা স্ট্যান্ডার্ড সমীকরণ গেল। যেই 4টা স্ট্যান্ডার্ড সমীকরণের যেই কেন্দ্র যেটা ছিল, 4টা স্ট্যান্ডার্ড সমীকরণের কেন্দ্র যেটা ছিল, এটা কেন্দ্র না মানে শীর্ষবিন্দু যেটা ছিল আর কি, শীর্ষবিন্দু যেটা ছিল এটা ছিল কি মূল বিন্দু বা 0,0 বিন্দুতে, রাইট? কিন্তু যদি ভাই 0,0 বিন্দু যদি শিফট হয়ে অন্য কোনো বিন্দুতে যায় তাইলে কীরকম হবে, এটা আমাদের জানা দরকার আছে কি নাই, আছে, রাইট? মানে পরাবৃত্তটা বুঝছো, ধরো তুমি একশোকে পজিটিভ দিকে হা করছে, এখন শীর্ষবিন্দু কোথায়, মূল বিন্দুতে না বা 0,0তে না, কিন্তু যদি শীর্ষবিন্দুটা শিফট হয়ে এখানে চলে যায়, বাট হা করে আছে একশোকের পজিটিভ দিকেই, তাহলে আসলে কি কি জিনিস চেঞ্জ হইতে পারে, বা এখানে এদিকে হইতে পারে, এখানে এদিকে হইতে পারে, উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে, রাইট? তার মানে শীর্ষবিন্দুটাকে জাস্ট আমরা যদি একটু শিফট করাই দিই তখন পরাবৃত্তের সমীকরণগুলোতে কি কি চেঞ্জ আসবে জাস্ট আমরা একটু পরে কি এইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আমরা হচ্ছে নেক্সট হচ্ছে এখন এইটা দেখব, ঠিক আছে? সো এবার আসো একটা ছোট্ট একটা বিরতি নিয়েছি, এবার খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিবা কিন্তু, ঠিক আছে? তাকাই একটু যে আমাদের এবার স্ট্যান্ডার্ড সমীকরণের দিকে তাকাও। তোমাদের কি মনে আছে যে আমরা y² = 4ax দিয়ে কাজ করে আসছিলাম না? এবার y এর জায়গায় চেঞ্জ হয়েছে y - বিটা, আর x এর জায়গায় চেঞ্জ হয়েছে কি x - আলফা। তার মানে একটু আগে এখানে কিন্তু 0,0 ছিল, আমরা বলতাম যে শীর্ষবিন্দুটা কি 0,0তে আছে, রাইট? এইবার এখানে কিন্তু x এর সাথে আলফা, y এর সাথে কি আছে বিটা আছে, রাইট? তাহলে আমরা এইটা ইকুয়াল টু 0 ধরি, তাহলে x এর মান কি আলফা হয়ে যাবে না, আর এটা ইকুয়াল টু 0 ধরলে y এর মান কি হয়ে যাবে বিটা হয়ে যাবে। তার মানে সহজ হিসাব এই সমীকরণটা আসলে যে শীর্ষবিন্দুটা এটা আলফা কমা বিটাতে গিয়ে শিফট হয়েছে, বুঝে গেছে? অর্থাৎ আগের সমীকরণটা ছিল y² = 4ax, যেখানে শীর্ষবিন্দু ছিল 0,0, আর এই সমীকরণের শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, ঠিক আছে? আচ্ছা এবার একটু খেয়াল করো, আমরা একটু আগে যতগুলো সমীকরণ দেখে আসছি আমরা এই x অক্ষ আঁকতাম, y অক্ষ আঁকতাম, এখানে আমরা কি চিত্রটা ড্র করতাম, এটা তো মনে আছে, রাইট? আমরা একটু দেখাই চিত্রগুলো, একটু দেখাই তাহলে মনে থাকবে আর কি তোমাদের। যে ধরো এই যে এটা ছিল আমাদের কি, আচ্ছা x অক্ষ লেখা দরকার নাই, চিত্র আঁকি, এই যে এরকম একটা চিত্র ছিল, তাই না? আমরা এটা নিয়ে কাজ করছি একটু আগে। সো এই যে এই জিনিসটাকে এবার আমরা এখানে শিফট করছি, রাইট? কিন্তু x অক্ষের পজিটিভ দিকে কিন্তু কি করে আছে, সে হা করে আছে, রাইট? তার মানে এইটাকে যদি আমরা এইখানে শিফট করি, একটু খেয়াল করে দেখো, তোমার এখানে ধরো আমি যে ধরলাম, মানে যে ধরলাম এখানে কিন্তু অনেকগুলো বিন্দু আছে, রাইট? তাহলে দেখো ওই অনেকগুলো বিন্দুকে আমি যদি x অক্ষ বরাবর আলফা পরিমাণ শিফট করাই, y অক্ষ বরাবর বিটা পরিমাণ শিফট করাই, তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র শীর্ষবিন্দু কিন্তু আলফা কমা বিটাতে শিফট হয় নাই, এখানে পরাবৃত্তের যত বিন্দু আছে সবগুলো কিন্তু আলফা কমা বিটাতে কী হয়ে গেছে, শিফট হয়ে গেছে। তার মানে এই পরাবৃত্তটা কী করছে, তার উপরস্থ যত বিন্দু আছে সবগুলো নিয়ে চলে গেছে না, যা আচ্ছা ঠিক আছে আমরা x অক্ষ বরাবর আলফা পরিমাণ যাই, y অক্ষ বরাবর কি বিটা পরিমাণ যাই, ওইখানে গিয়ে নতুন একটা কি বসতি স্থাপন করি, রাইট?
এটা বুঝতে পারছো? তার মানে আমরা এখন এটা বলতে পারি যে আমাদের পরাবৃত্তের যেটা কিসের মান বলো দেখি, এ বিন্দু, সেই এ বিন্দুর স্থানাঙ্ক এখন আর 0,0-তে নাই, সেটা হয়ে গেছে কি আলফা কমা বিটাতে শিফট হয়ে গেছে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি চিন্তা করে দেখো তো, এই যে আমরা কি জানি, এ থেকে সামনের দিয়ে গেলে কি স্মল লেটার এ, পিছনে আসলে কি মাইনাস এ, আমরা সবাই জানতাম, রাইট? সো এখানে যখন ছিল তারা, এখানে যখন ছিল তখন কিন্তু এটা 0,0 ছিল, আর ভিতরে যে এস ছিল এটা কিন্তু আমার a,0 ছিল, তাই না? তাহলে ভাই এস বিন্দুটাও তো আলফা বিটা পরিমাণ শিফট হয়ে গেছে না? তাহলে সে কি আর a,0 থাকবে? সে হবে কি, সে হবে, তার তো অলরেডি আলফা বিটা শিফট সেও হয়েছে। তাহলে এই যে আমরা আলফা লিখবো, এখানে কি লিখবো, বিটা লিখবো, ব্যাপারটা বুঝো কি বুঝাচ্ছে আর কি। আলফা শিফট হয়েছে, বিটা শিফট হয়ে গেছে না? সেও তো শিফট হয়েছে। তাহলে এখানে আলফা লিখলাম, এখানে কি লিখলাম, বিটা লিখলাম। এবার বলো সে কি এ মানে শীর্ষ বিন্দু থেকে কি এ পরিমাণ সামনের দিকে না? তাহলে আমরা মনে আছে এখানে a,0 ছিল যে, তাহলে আমরা জাস্ট এখানে একটা কি প্লাস এ দিব, আর এখানে কি প্লাস একটা 0 দিব। এখানে 0 দেওয়ার আসলে কোনো দরকার নেই, বাট তোমাদের বোঝানোর সুবিধা 0 দিচ্ছে আর কি। অর্থাৎ আগেও ছিল সে a,0, কিন্তু যেহেতু আলফা কমা বিটা হচ্ছে এ বিন্দু শিফট হয়েছে, তাহলে ও তো শিফট হয়েছে, এই জন্য জাস্ট আমরা আলফা আর বিটা যোগ করে দিচ্ছি, আর কোনো কিছু করি নেই। বুঝছো? তাহলে সেম টু সেম দেখো, ওর স্থানাঙ্ক কত হওয়া উচিত ছিল, -a,0। তাহলে এখানে আমরা কি করছি, যে আলফাটা অ্যাড করছি, বিটাটা অ্যাড করছি, এখানে একটা -a দিছি, এখানে একটা 0 দিয়ে দিছি। বুঝছো? ক্লিয়ার হয়েছে? তাহলে ভাই কিছুই না, এটা ছিল 0,0, a,0, -a,0, সবগুলোতে আলফা বিটা অ্যাড হয়েছে নতুন করে। বুঝছো? তাহলে বলো আমাদের রেখা যেগুলো আছে এগুলা কি সব ওয়াই অক্ষের সমান্তরাল না? ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এক্স ইকুয়াল টু সামথিং, বলে এখানে এক্স এর মান কত, আলফা, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি আলফা, এখানে এক্স এর মান কত, আলফা প্লাস এ, তাহলে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ, এখানে এক্স এর মান কত, আলফা মাইনাস এ, তাহলে এখানে এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ। বুঝছো? আর বলো অক্ষরেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বলো এক্স এর মানগুলো কত কত, সরি ওয়াই এর মানগুলো কত, এখানে সব বিটা না? তাহলে অক্ষরেখা হবে কি ওয়াই ইকুয়াল টু বিটা, ওয়াই ইকুয়াল টু বিটা। আর বলো এক্স এর সহগ কত, এখানে 4a না? তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা, অর্থাৎ যে দৈর্ঘ্য যেটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা কিন্তু আমাদের 4a কি রয়ে গেছে। বুঝছো? তাহলে বলো ইকুয়েশন 1 এর সাথে ইকুয়েশন 5 এর আসলে পার্থক্যটা কি হইলো? পার্থক্যটা হয়েছে জাস্ট এখানে সবগুলোতে আলফা আর বিটা অ্যাড হয়েছে, আর কোনো পার্থক্য নাই। কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে তোমাকে যেমন যদি বলি ইকুয়েশন 6 কীরকম হবে, শুধু এখানে কি সেম জিনিসটাই জাস্ট মাইনাস না? তাহলে বলো শীর্ষবিন্দু কি আবার আলফা কমা বিটা, এখানেও কি তুমি একটা আলফা অ্যাড করবা, এটা কি অ্যাড করবা, আলফা অ্যাড করবা, এখানে কি একটা বিটা অ্যাড করবা, এখানেও তুমি কি একটা আলফা অ্যাড করবা, এখানে কি অ্যাড করবা, বিটা অ্যাড করবা। বলো এবার মাইনাস কিন্তু, তাহলে এসটা কি নেগেটিভ দিকে, তাহলে তুমি কি এখানে প্লাসে লিখবা না মাইনাসে লিখবা, মাইনাসে লিখবা। তাহলে মাইনাস এ, এখানে কত 0, 0 লেখা দরকার নেই, এবার আর তুমি বুঝে গেছো। তাহলে এখানে অবশ্যই কি প্লাস এ, 0 লেখা দরকার নাই। তাহলে বলো এই সবগুলা কি আবার কি এক্সের এক ঘাত, তাহলে রেখাগুলা কি ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে বলো ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এক্স ইকুয়াল সামথিং, এখানে এক্স ইকুয়াল কত আলফা, এখানে এক্স ইকুয়াল কত আলফা মাইনাস এ, এখানে এক্স ইকুয়াল কত আলফা প্লাস এ, আর এটা কি হবে ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই এর মান কত বিটা, তাহলে এখানে হবে ওয়াই ইকুয়াল টু বিটা। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 4a। ক্লিয়ার? সো নেক্সট দেখো, এটা হচ্ছে কি এক্স এর এক ঘাত, সরি এক্স এর দ্বিঘাত, ওয়াই এর কি এক ঘাত। তাহলে সমীকরণগুলো মানে বিন্দুগুলো কোথায় শিফট হয়েছে, ওয়াই অক্ষের দিকে শিফট হয়ে গেছে, ওয়াই অক্ষের দিকে শিফট হয়েছে, রাইট? তার মানে তুমি চিন্তা করে দেখো, এবার কিন্তু এক্স এর সাথে আলফা, ওয়াই এর সাথে কি বিটা, তাহলে শীর্ষবিন্দু কি হবে আলফা কমা বিটা, সবগুলোতে আলফা বিটা অ্যাড করো, আলফা, আলফার কি বলো দেখি বিটা, এই যে আলফা আর কি অ্যাড করবা, বিটা অ্যাড করবা। এবার বলো বিন্দুগুলো শিফট হয়েছে কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর না? তাহলে এবার কি এক্স এর মান চেঞ্জ হবে নাকি ওয়াই এর মান চেঞ্জ হবে? ওয়াই এর মান চেঞ্জ হবে। মনে আছে তোমাদের ছিল যে 0,a 0,-a, এইভাবে সেম টু সেম, এই যে এখানে একটা 0 হবে, এখানে হবে কি প্লাস এ, এখানে একটা 0 হবে, এখানে হবে কি
মাইনাস এ, কারণ কোন দিকে শিফট করছে, ওয়াই অক্ষের দিকে শিফট করছে, রাইট? তাহলে ওয়াই অক্ষের দিকে যদি বিন্দুগুলো শিফট করে রেখাগুলো কি সব এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল মানে কি ওয়াই ইকুয়াল টু সামথিং, বলে এখানে ওয়াই এর মান কত বিটা, এখানে ওয়াই এর মান কত বিটা প্লাস এ, এখানে ওয়াই এর মান কত বিটা মাইনাস এ, বুঝছো? আর আমাদের অক্ষরেখাটা কি এক্স ইকুয়াল সামথিং, এক্স এর মান কত সবগুলোতে আলফা, এক্স ইকুয়াল টু আলফা, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আবারও 4a। পারবা? তাহলে ওয়াই অক্ষের নেগেটিভটা পারবা না, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা তোমরা নিজেরা করবা। সো ফাইনালি আমাদের পরাবৃত্ত রিলেটেড যে 8টা স্ট্যান্ডার্ড সমীকরণ সেইগুলো আমরা শিখে গেছি, ঠিক আছে? এখন এই যে স্ট্যান্ডার্ড সমীকরণগুলো শিখলা না, এখন দেখো তোমার লাইফটা ইজি হয়ে যায় পরাবৃত্তের জন্য। আর এই স্ট্যান্ডার্ড সমীকরণে আমরা যা যা শিখলাম না ভাই, এই জিনিসগুলোই আমরা উপবৃত্ত এবং অধিবৃত্তের জন্য শিখব, সেম টু সেম, শুধু একটু একটু করে কি হবে পার্থক্য হবে, বাকি সব কিছু সেম। তুমি পরাবৃত্তের উপর জোর দাও, উপবৃত্ত অধিবৃত্তের উপর তোমার কোনো জোর দিতে হবে না, তুমি ইজিলি জিনিসটা পারবা। ক্লিয়ার? সো ভাই একটু কষ্ট করে বাসায় তোমরা এই 8টা স্ট্যান্ডার্ড সমীকরণ একটু প্র্যাকটিস করো, যে কোনটা হইলে কি হয়। ভাই জাস্ট বিন্দুগুলো বের করতো, বিন্দু বের করার পর ওইখান থেকেই ডিরেক্ট কি বের করতাম আমরা রেখাগুলো বের করতাম, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো আমরা ইজিলি জানতাম যে 4a। এই 8টা জিনিস একটু প্র্যাকটিস করো, বইগুলোতে দেখবা 8টা জিনিসই ছক দেওয়া আছে, আর স্টুডেন্টরা কী করে ছকগুলো মুখস্থ করতে যায়। ভাই ছক কেন মুখস্থ করবা? তুমি সমীকরণ দেখা ডিরেক্ট বলতে পারবা যে কোনটা কি হচ্ছে, কোনটা কি হচ্ছে, ঠিক আছে? এবং তুমি শুধুমাত্র প্রথম যে সমীকরণটা ছিল না স্ট্যান্ডার্ড সমীকরণ, ওইটাকেই বেসিস করে বাকি সব তুমি পারবা। ক্লিয়ার? সো প্র্যাকটিস করো। নেক্সট হচ্ছে আমরা এই পরাবৃত্ত রিলেটেড যে ম্যাথগুলো আছে আমরা ম্যাথগুলো দেখব, ঠিক আছে?